বলে থাকি। ঠিক আছে স্যার কাটা বলে অনেকে কাটা। কাটা গ্রামে বলতে পারে, আমার অবশ্য খুব একটা জানা নেই। তবে আমরা এই কিছু সাইন্টিফিক নেম থাকে আর কিছু পপুলার নেম থাকে আর কি। তো আমরা পপুলারলি আর কি এটাকে গোট প্লেগও বলে থাকি। আর সাইন্টিফিক্যালি এটাকে পিপিআর বলে থাকি। আর তুমি যেটি বললা হয়তো কোনো এলাকায় এটি বলে থাকে, তবে এটা কমনলি প্রচলিত নয় আর কি। আর এই বিশেষ করে তোমরা এই এখন যেমন প্রায় হাই মর্টালিটি আছে এই করোনা ভাইরাসের ক্ষেত্রে, যেমন হলো রেসপিরেটরি সিস্টেম এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট দুটোই কিন্তু এফেক্টেড হয় করোনা ভাইরাসের ক্ষেত্রে। তোমরা এটি জানো কিনা? এই প্রথমে হলো জ্বর হয়, শ্বাসকষ্ট হয় এবং শেষে অনেক সময় ডায়রিয়া হয় আর কি। তো এরকম লার্জ ইগুলো আছে এই রুমিনেন্ট ক্যাটেল এবং বাফেলোর ক্ষেত্রে। আর একটি ডেডলি ডিজিজ ছিল, সেটিকে রিন্ডার পেস্ট বলা হতো। রিন্ডার পেস্ট অথবা ক্যাটেল প্লেগ বলা হতো, ক্যাটেল প্লেগ। তো এই রিন্ডার পেস্ট এবং পিপিআর এরা হলো একই জেনাসের অন্তর্গত ভাইরাস। তো আমরা রিন্ডার পেস্টকে মোটামুটি হলো ইরাডিকেট করতে পেরেছি। ইরাডিকেশন শব্দের অর্থ হইলো সমূলে উৎপাটন, অর্থাৎ মোটামুটি ওয়ার্ল্ড থেকেই রিন্ডার পেস্টকে ইরাডিকেট করা হয়েছে, উৎপাটন করা হয়েছে ভ্যাকসিনেশনের মাধ্যমেই। তো গত 3 দশক ধরে, বিশেষ করে 90-এর দশক, 2010 এবং 2020, এই এই 3টি দশকে 90, 2000, 2010, 20-এ এই 3 দশক ধরে এই পিপিআর আমাদের এই সাউথ ইস্ট এশিয়াতে একটি মারাত্মক সমস্যা হিসেবে তৈরি করেছে স্মল রুমিনেন্টের ক্ষেত্রে। এটা শুরুটা হলো আফ্রিকাতে শুরু হলেও পরবর্তীতে মিডল ইস্ট এবং হলো সাউথ ইস্ট এশিয়ান গুলোতে, এগুলোতে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি গুলোতে এই পিপিআর এর প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। আমাদের দেশে তোমরা জানো যে গোট মিট হলো এটি পপুলার এবং মোটামুটি কস্টলি, এবং এই পিপিআর হওয়ার কারণে এটার দাম এখন আরো, যেহেতু হলো হাই মর্টালিটি, প্রচুর ছাগল এই পিপিআর এ মারা যায় প্রতি বছর, যার কারণে গোট মিটের দামও কিন্তু এখন আরো বেড়ে গেছে। তো আমরা যদি এটা অনেকেই আমরা দেখা যায় যে আমরা গো মাংস না খেলেও ছাগলের মাংস খাই, বা আমাদেরকে মনে হয় যে ছাগলের মাংস একটি বিলাসী খাবার। কেন? যে এর দাম বেশি। তো আমরা যদি এই পিপিআর কে কন্ট্রোল করতে না পারি, তাহলে এটা এর উচ্চ মূল্য এটি বাড়তেই থাকবে দিন দিন। এই জন্য আমাদের পিপিআর কন্ট্রোল করা খুব জরুরি। ঠিক আছে, তো আমরা সিস্টেমিক্যালি শুরু করব। এখানে তোমাদেরকে স্লাইড শেয়ার করতে চাচ্ছি, স্ক্রিন শেয়ার। তোমরা স্ক্রিন দেখতে পাও কিনা? জি স্যার, দেখতে জি পাচ্ছি। স্যার। গুড। তো এটা ক্লাসিফিকেশন আমরা গতদিনেই আমরা স্টাডি করেছি। আর একটু বড় করে দিতে হবে? জি স্যার, বড় করে দিলে ভালো হয়। এটা প্যারামিক্সোভিরিডি ফ্যামিলির ভাইরাস। এর জেনাসের নাম হইলো মোরবিলি। মোরবিলি জেনাসের অন্তর্গত এখানে 3টি ইম্পর্টেন্ট ভাইরাল ডিজিজ। আমরা মিজলস যদি আমরা বাদ দেই, মিজলস মূলত মানুষের রোগ করে, আরো 3টি, যেটা হলো ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাস, রিন্ডার পেস্ট ভাইরাস এবং পিপিআর ভাইরাস। 3টি ইম্পর্টেন্ট ভাইরাস আছে। তার মধ্যে আমরা রিন্ডার পেস্ট যদি এখন এই মুহূর্তে স্টাডি করার সময় না পাই, আমরা নতুন করে আর স্টাডি করব না। তবে পিপিআর এবং ক্যানাইন ডিস্টেম্পার এই দুটো আমরা স্টাডি করব।
প্রপার্টিজ গুলো আগে থেকেই তোমরা জানো, এরা প্লিওমরফিক ইন শেপ। প্লিওমরফিক বলতে যারা মরফোলজি চেঞ্জ করতে পারে বা চেঞ্জ করে, এরা স্ফেরিক্যাল থেকে ফিলামেন্টাস পর্যন্ত হতে পারে, ঠিক আছে? অর্থাৎ গোল থেকে সুতার মতো ফিলামেন্টাস হতে পারে, ঠিক আছে? এর সাইজ 150 থেকে 300 ন্যানোমিটার। এরা এনভেলাপ ভাইরাস এবং এদের সিমেট্রি হলো হেলিক্যাল। এগুলো তোমরা প্রপার্টিসে জেনেছো, সেগুলোই এখানে দেওয়া আছে। জেনোম কনসিস্ট অফ সিঙ্গেল মলিকিউল অফ লিনিয়ার সিঙ্গেল স্ট্র্যান্ডেড নেগেটিভ সেন্স আরএনএ। এরা সিঙ্গেল স্ট্র্যান্ডেড নেগেটিভ সেন্স আরএনএ, ঠিক আছে? এগুলো হলো স্ট্রাকচার গুলো, এর আগেও তোমাদেরকে দেখানো হয়েছে কি কি স্ট্রাকচার থাকে ভাইরাসের মধ্যে। আমরা হলো পিপিআর ভাইরাসের ডিস্ট্রিবিউশন যদি বলি, এটা হলো আফ্রিকাতে আছে, মিডিল ইস্টে আছে, সেন্ট্রাল এন্ড সাউথ ইস্ট এশিয়াতে এর বিচরণ, ঠিক আছে? হোস্ট হইলো গোট এবং শিপ। মে বি লিমিটেড ডিজিজ ইন ক্যাটেল, ক্যাটেলেও অনেক সময় দেখা যেতে পারে, ঠিক আছে? ট্রান্সমিশন, ক্যামেল। হ্যাঁ এটা ক্যামেল, হ্যাঁ ক্যামেলে হতে পারে। আর একটি জিনিস অবশ্যই এখানে মিসিং হয়েছে, সেটি হলো তোমাদের অ্যান্টিলোপের কথা বলেছি। অ্যান্টিলোপ বলতে ডিয়ার জাতীয় প্রাণী, ঠিক আছে? ক্যামেলে তুলনামূলকভাবে কম হয়, বরং শিপ, গোট এবং অ্যান্টিলোপ কথাটা একটু লিখে নিও আর কি, অথবা ডিয়ার লাইক অ্যানিমেলস আর কি, ঠিক আছে? ট্রান্সমিশন, এরা হলো এই ভাইরাস গুলো শেডিং হয় হলো শরীরের। এর লক্ষণগুলো একটু বলি যে কি করে হলো পিপিআর চিনবা। এই করোনার মতোই পিপিআর এরও লক্ষণগুলো, জ্বর থাকবে, সর্দি কাশি থাকবে, তোমার চোয়ালে ঘা হবে, মুখে ঘা হবে, চোখ দিয়ে পানি ঝরবে, চোখে পেস্টি জমবে, ক্রাস্ট ফরমেশন হবে। জি স্যার, ক্রাস্ট ফরমেশন হবে। এর পাশাপাশি হলো শেষ স্টেজে গিয়ে ডায়রিয়া হবে, ডিহাইড্রেশন হবে এবং অ্যানিমেল গুলোর মৃত্যু ঘটবে, ঠিক আছে? তো এই ভাইরাস গুলো সিক্রেশন হচ্ছে তোমার ওকুলার ডিসচার্জের মাধ্যমে, নেজাল ডিসচার্জের মাধ্যমে, স্যালাইভার মাধ্যমে, ইউরিন এবং ফিসিসের মাধ্যমে। অর্থাৎ সব ধরনের সিক্রেশনের মাধ্যমে এই ভাইরাস গুলো এই শরীর থেকে এক্সক্রিশন হয়। তো কাজেই এই সব সিক্রেশন, ডিসচার্জ বা সিক্রেশন যাকে কন্টামিনেট করবে, সেই কন্টামিনেটেড ম্যাটেরিয়ালস এর সংস্পর্শে যারা আসবে তারা সবাই হলো ইনফেক্টেড হতে পারে, ঠিক আছে? তো এই জন্য আমরা ডাইরেক্ট কন্টাক্টের কথা বলছি। যদি একেবারে ক্লোজ কন্টাক্ট আসে, বডির কন্টাক্টে আসে, তারা এফেক্টেড হতে পারে। ইনহেলেশন অফ ড্রপলেটস অফ কাফিং এন্ড সিনিজিং, এই কাফিং সিনিজিং থেকে যে ভাইরাস গুলো যখন বাতাসে ছড়াবে, সেগুলো যারা হেলদি অ্যানিমেল যখন ইনহেল করবে তখন তারা এফেক্টেড হতে পারে। থ্রো ওয়াটার, পানির মাধ্যমে এটা ছড়াতে পারে। থ্রো ফিড ট্রাপ, অর্থাৎ খাবারের পাত্রের মাধ্যমে ছড়াতে পারে। বেডিং ম্যাটেরিয়ালস, হ্যাঁ বিছানাপত্রের মাধ্যমে এটি ছড়াতে পারে। Pathogenicity, it is the most economically important animal diseases. Morbidity rate in susceptible population can reach 90 to 100%, or mortality rates among susceptible can reach 50 to 100% in more severe cases, ঠিক আছে? ইনকুবেশন পিরিয়ড হলো 4 থেকে 6 দিন, তবে সেটা 3 থেকে 10 দিন পর্যন্ত হতে পারে। অর্থাৎ এই জীবাণুটি কোনো একটি হেলদি অ্যানিমেলের শরীরে ইন করার 4 থেকে 6 দিনের মাথায় তার লক্ষণগুলো প্রকাশ পেতে পারে। সাইন গুলো হলো সাডেন রাইজ ইন বডি টেম্পারেচার, হঠাৎ করে শরীরের তাপমাত্রা বেড়ে যাবে। এই তাপমাত্রাটা হলো 40 থেকে 41 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ প্রায় হলো 106-7 ডিগ্রি ফারেনহাইট। 107 থেকে 108। 107 থেকে 108 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে? Animal become depressed and or restless, anorexic and develop a dry muzzle and dull coat. এই শব্দগুলো তোমরা সবগুলোর সঙ্গে পরিচিত। অস্থির হবে, খাবে না, মাজল ড্রাই হবে এবং কোটটা অর্থাৎ চামড়াটা ডাল হবে।
অর্থাৎ এটা মসৃণ থাকবে না, একটা খসখসে হয়ে যাবে আর কি। সিরাস ন্যাজাল ডিসচার্জ অর্থাৎ ওয়াটারি ন্যাজাল ডিসচার্জ হতে পারে, এটা পরবর্তীতে মিউকোপ্রুলেন্ট হতে পারে, অর্থাৎ সিরাসটা ওয়াটারিটা পরবর্তীতে কি আঠালো হয়ে যাবে এবং পুরুলেন্ট পুজের মতো মনে হবে, মিউকোপ্রুলেন্ট। প্রফিউজ ক্যাটারাল এক্সুডেট হুইচ ক্রাস্ট ওভার দি নস্ট্রিল, এই মিউকাস ডিসচার্জ গুলো নাকের চতুর্দিকে ক্রাস্ট ফর্মেশন করবে, অর্থাৎ শক্ত হয়ে যাবে পরবর্তীতে, এগুলো বের হয়ে হয়ে শুকিয়ে শুকিয়ে শক্ত হয়ে যাবে। মিউকোপুলেন্ট ডিসচার্জ মে পারসিস্ট ফর আপ টু 14 ডেজ, এই ডিসচার্জ গুলো এই নাক থেকে যেগুলো বেরোবে সেগুলো 14 দিন পর্যন্ত নাকের চতুর্দিকে লেগে থাকবে, শুকায় যাবে। এটা একটু পরে ছবি দেখাবো, দেখলে বুঝতে পারবা। within 4 days of onset of fever, জ্বর হওয়ার 4 দিনের মধ্যে গাম becomes hyperemic, গাম গুলো লালচে হয়ে যাবে। and erosive lesions develop in the oral cavity, মুখে ঘা হবে with excessive salivation, প্রচুর স্যালাইভা এই মুখ থেকে ঝরবে যেহেতু মুখে ঘা হবে। কনজেশন অফ কনজাংটিভা, অর্থাৎ কনজাংটিভাতে ব্লাড কনজেশন হবে। ক্রাস্টিং অন দি মিডিয়াল ক্যান্থাস, অর্থাৎ এই ক্রাস্ট ফর্মেশন, অর্থাৎ ওই যে ল্যাক্রিমেশন যে হবে, অর্থাৎ পানি যে ঝরবে সেগুলো পরবর্তীতে জমে পরবর্তীতে এটা হলো ড্রাই হয়ে যাবে, ক্রাস্ট ফর্মেশন হয়ে যাবে। ইনার ক্যান্থাস ভিতরের দিকে আর কি, মিডিয়াল মিডিয়াল একটা আর একটা ল্যাটারাল, ইনার ক্যান্থাস থেকে মিডিয়াল ক্যান্থাস বলে আর কি। সামটাইমস প্রফিউজ ক্যাটারাল কনজাংটিভাইটিস, কখনো কখনো কনজাংটিভাতে ইনফ্লামেশন হতে পারে এবং মিউকাস ডিসচার্জ হবে। সিভিয়ার ওয়াটারি ব্লাড স্টেইন ডায়রিয়া ইজ কমন ইন ল্যাটার স্টেজ, ঠিক আছে। ব্লাড স্টেইন ডায়রিয়া হবে পরবর্তীতে, অর্থাৎ ডায়রিয়া হবে, ডায়রিয়াতে অর্থাৎ ফিসিসের সঙ্গে রক্ত দেখা যেতে পারে আর কি, ব্লাড স্টেইন অর্থাৎ রক্ত মিশ্রিত অবস্থায় দেখা যেতে পারে। ব্রঙ্কোনিউমোনিয়া, অর্থাৎ নিউমোনিয়া হবে, ব্রঙ্কোনিউমোনিয়া হবে। এভিডেন্সড বাই কাফিং ইজ এ কমন ফিচার, ঠিক আছে। কাফিং হবে এদের নিউমোনিয়ার কারণে। রেলস এন্ড অ্যাবডোমিনাল ব্রিদিং, অর্থাৎ যখন লাংসটা প্রপারলি কাজ করবে না সে তখন নিঃশ্বাস নেওয়ার ক্ষেত্রে দেখা যাবে যে বুকটা আপ ডাউন না করে পেটটা, কারণ লাংস অলরেডি কনজেস্টেড, সে চেষ্টা করবে হলো কোনোভাবে হলো বাতাস গেইন করার, তখন অ্যাবডোমিনের মুভমেন্ট দেখা যায়, অ্যাবডোমিনাল ব্রিদিং হবে। রেলস হলো যে শব্দ হবে আর কি, ট্রাকিয়াল রেলস, ঠিক আছে। ডিহাইড্রেশন, ইমাসিয়েশন, dyspnea, hypothermia and death may occur within 5 to 10 days, অর্থাৎ যেহেতু ডায়রিয়া হবে সেখানে ডিহাইড্রেশন হবে, ইমাসিয়েশন হবে, শুকিয়ে যাবে, ডিসপনিয়া হল ডিফিকাল্টি ইন রেসপিরেশন, হাইপোথার্মিয়া শরীরের তাপমাত্রা কমে যাবে এবং ফাইনালি মৃত্যু ঘটবে। সেটা ঘটতে পারে 5 থেকে 10 লক্ষণ প্রকাশের 5 থেকে 10 দিনের মাথায়, ঠিক আছে। এগুলো হলো ইম্পর্টেন্ট সাইন, ঠিক আছে। এইখানে ছবিতে একটু দেখতে পাচ্ছ মনে হয় যে এই এটা সহজেই পিপিআর এর এই লক্ষণগুলো, উপরে বামে দেখো যে নাক দিয়ে কি পরিমাণ সর্দি বেরোচ্ছে এবং সর্দি ঝুলে থাকছে, এবং নস্ট্রিলসে দেখো যে তোমার এগুলো শুকিয়ে গেছে আর কি, হ্যাঁ, এই ইগুলো এই নেজাল সিক্রেশন গুলো। এই যে তোমরা যদি ডান দিকে নিচে দেখো, ওর নাকের চতুর্দিকে দেখো, ওই ময়লাগুলো শুকিয়ে গেছে, হ্যাঁ। এবং উপরে ডান দিকে যে এনিম্যালটি আছে গোটটি, তার চোখে দেখো যে লেক্রিমাল যে সিক্রেশন গুলো সেগুলো ড্রাই হয়ে ক্রাস্ট ফর্মেশন হয়েছে, ঠিক আছে। একেবারেই নিচে বাম দিকে দেখো চোখের কি অবস্থা, নাকের কি অবস্থা, এই সাইন গুলো দেখলেই মোটামুটি ধরে নিতে পারো, এবং এদের যদি বডি টেম্পারেচার রেজ করে তাহলে ধরে নেবা যে এগুলো পিপিআর, ঠিক আছে। আচ্ছা, সাইন গুলো ছাড়াও স্যার মাজলটা আসলে কি স্যার? মাজল আর রাইট, মাজল কি উপরের ঠোঁট,
অ্যানিমেলের উপরের ঠোঁটটাকেই, মানে আমরা হিউম্যানের ক্ষেত্রে মাজল, হ্যাঁ, লিপস বলি, কিন্তু অ্যানিমেলে এগুলোকে মাজল বলি। ঠিক আছে, উপরের ঠোঁটটা মাজল, ইয়েস স্যার। রাইট। এটা হলো সাইন। আর যদি আমরা হলো কখনো কোনো অ্যানিম্যাল মারা যায়, তাহলে যদি আমরা পোস্টমর্টেম করি, কি ধরনের লেশন দেখা যাবে? স্টিক্স অফ হেমোরেজ, অর্থাৎ রক্তক্ষরণ দেখা যেতে পারে, এন্ড সামটাইমস এরোশন, অর্থাৎ এই উপর থেকে স্লাফিং অফ দি এপিথেলিয়াল টিস্যু আর কি। এটা হবে ইন দি ফার্স্ট পোর্শন অফ দি ডিওডেনাম এন্ড ইলিয়াম, টার্মিনাল পোর্শন অফ ইলিয়াম। এখানে এই হেমোরেজ এবং এরোশনের চিহ্ন পাওয়া যাবে। নেক্রোটিক অর হেমোরেজিক এন্টারাইটিস উইথ এক্সটেন্সিভ নেক্রোসিস, অর্থাৎ নেক্রোসিস হবে, এন্টারাইটিস হবে, হেমোরেজ অর্থাৎ ব্লিডিং হবে, and extensive necrosis and sometimes severe ulceration of Peyer's passage. Peyer's passage তোমরা জানো, ইন্টেস্টাইনে হিস্টোলজিতে পড়েছো আর কি। এগুলো ইন্টেস্টাইনের ওয়ালে লিম্ফেটিক যে সেলগুলো থাকে, তারা এই প্যাসেজ তৈরি করে, অর্থাৎ হলো অ্যাকুমুলেটেড থাকে, সেটাকেই পেয়ার্স প্যাসেজ বলা হয়। হ্যাঁ, তো সেখানে আলসারেশন দেখা যাবে। আলসারেশন বলতে ওই তোমার স্লাফিং অফ দি এপিথেলিয়াল টিস্যু। এছাড়া কনজেশন অ্যারাউন্ড দি ইলিওসিক্যাল ভালভ at the coccycolic junction and in the rectum, zebra stripes of congestion in the posterior part of the clone. তো ইলিওসিক্যাল জাংশন, ইলিওসিক্যাল ভালভ, সিকোকলিক জাংশন, হ্যাঁ, এবং রেকটামে এছাড়াও হলো কোলনের পোস্টেরিয়র পার্ট, এগুলোতে হলো কনজেশন হয়ে জেব্রা লাইক স্ট্রাইপ তৈরি হবে। জেব্রার যে আমরার যে স্ট্রাইপ সাদা এবং কালো তোমরা দেখতে পাচ্ছ জেব্রার গায়ে, হ্যাঁ, জেব্রার গায়ে যে স্ট্রাইপ, এটি হলো এই কনজেশনের কারণে কোনো জায়গায় নরমাল টিস্যু থাকবে, কোনো জায়গায় কনজেস্টেড টিস্যু থাকবে। তো পাশাপাশি থাকার কারণে দুই ধরনের কালার কম্বিনেশন হয়ে জেব্রার মতো স্ট্রাইপ এপিয়ারেন্স দেখা যাবে এই ইন্টেস্টাইনে বিশেষ করে। স্মল erosions and petechiae on the nasal mucosa, turbinates, larynx and trachea. এই এরোশন বলতে যেটি বলছি যে হলো স্লাফিং অফ দ্য টিস্যু, এবং পেটেকিয়া হলো পেটেকিয়াল হেমোরেজ ইন দি nasal mucosa, অর্থাৎ রেসপিরেটরি ট্র্যাক্টে nasal mucosa, টার্বিনেট হলো বোন, লেরিংস এবং ট্রাকিয়া এগুলো পার্ট অফ তোমার রেসপিরেটরি ট্র্যাক্ট। এগুলোতে এরোশন এবং পেটেকিয়াল হেমোরেজ পাওয়া যাবে। ব্রঙ্কো নিউমোনিয়া বলছি এর আগেও, যে ব্রঙ্কাস এবং লাংস এর অ্যালভিওলেতে হলো ইনফ্লামেশন হবে, সেটি ব্রঙ্কো নিউমোনিয়া। স্প্লিন এবং লিভারে কনজেশন এবং এনলার্জমেন্ট থাকবে। কনজেশন এবং হেমোরেজ এই দুটো টার্ম তোমরা নিশ্চয়ই জানো, যে এক্সট্রাভাসেশন অফ ব্লাড হইলো হেমোরেজ, আর যদি ব্লাড সেল গুলো অ্যাকুমুলেটেড হয় উইদিন দি ব্লাড ভেসেল, সেটিকে বলা হয় কনজেশন। এটি লিভার এবং স্প্লিনে দেখা যাবে। এছাড়া congestion and enlargement and edema of the most of the lymph node গুলোতে ব্লাড কনজেশন হবে, সেগুলো এনলার্জড হবে, বড় হয়ে যাবে, এবং এডিমেটা অ্যাকুমুলেশন অফ ফ্লুইড হবে ইন দি লিম্ফ নোডস। এগুলো হলো পোস্টমর্টেম সেন্স। ঠিক আছে, এখানে তোমরা যদি দেখো পার্ট অফ ইন্টেস্টাইনে এই যে উপরের যে ছবিটি দেখা যাচ্ছে, সেখানে দেখো যে সেখানে কনজেশন হয়েছে, অর্থাৎ ব্লাড অ্যাকুমুলেশন হয়েছে। এই অংশটাতে অ্যাকুমুলেশন হয়েছে, আবার আরেকটা জায়গায় নরমাল টিস্যু আছে, অর্থাৎ যার কারণে এটাকে জেব্রার গায়ের স্ট্রাইপের মতো বলা হচ্ছে। ঠিক আছে, এটি পিপিআর এর ক্ষেত্রে ইন্টেস্টাইনে হলো প্যাথোগনোমোনিক লিশন। ঠিক আছে, পোস্টমর্টেম লিশন এগুলো। নিচের ছবিটাতেও স্লাইডটা ফুল করলে ভালো হয় স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, বলো স্যার স্লাইডটা ফুল করলে ভালো হতো, ডিসপ্লে ফুল করলে। স্লাইডটা ফুলেই তো আছে, স্লাইডটা কিন্তু এখন ফুল আছে, বুঝছো? ঠিকই আছে, সমস্যা নেই। তোমাদেরকে দেখাই, এই যে এখন ছোট আছে, বুঝছো?
এখন ছোট জি স্যার, আছে? ধন্যবাদ। প্রথম ছিল হ্যাঁ, স্যার, এখন আমি ফুল তো করে ভুল দিয়েছি। করছি। আচ্ছা, ঠিক আছে। এই ছবিগুলো এই তোমার হলো এই পাওয়ার পয়েন্ট ফাইলটা তোমাদেরকে পাঠিয়ে দিব, তখন তোমরা নিজেরা একটু বড় ছোট করে দেখতে পাবা, ঠিক আছে? এখানে দুটো ছবি দেওয়া আছে, উপরে এবং নিচে। নিচের ছবিটিও তো দেখবা যে কোনো কোনো জায়গায় কনজেশন, কোনো কোনো জায়গায় নর্মাল টিস্যু। এক্স্যাক্টলি হয়তো জেব্রার চামড়ার মতো দেখাবে না, কিন্তু আসলে এটাকে ওইভাবে অভিহিত করা হয়েছে যে জেব্রার গায়ে যে ধরনের স্ট্রাইপ এপিয়ারেন্স, এটি হলো ইন্টেস্টাইনে আমরা দেখতে পাই। স্যার, হ্যাঁ, বলো। হোয়াইটিশ যে জায়গাগুলো দেখা যাচ্ছে এগুলাই হ্যাঁ, কি কনজেশন? না, হোয়াইটিশ জায়গাগুলো নর্মাল টিস্যু। কনজেশন হলো যেখানে হলো ব্লাড অ্যাকুমুলেট হলে সেটা রেড বা রেডিশ হবে। এই কনজেশন হলো উপরের ছবিতে যদি দেখো, দুটো কালো তীর দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আর কি, দেখতে পাও? উপরের ছবিতে Yes, যে sir. ইন্টেস্টাইনটি ওপেন করা হয়েছে, কালো তীর যে জায়গাটা দেখা যাচ্ছে সেখানে কনজেশন হয়েছে, বুঝতে পারছো? অর্থাৎ ওইটা রেডিশ কালার ধারণ করেছে, অর্থাৎ ব্লাড ভেসেলের মধ্যে ব্লাড গুলো অ্যাকুমুলেট হওয়ার কারণে রেডিশ কালার দেখা যাচ্ছে, ঠিক আছে? সেটাই হলো কনজেশন। ঠিক আছে। ডিজিজ ডায়াগনোসিস এর ক্ষেত্রে যেসব স্টেপ আসলে ফলো করতে হয়, যে কোনো ডিজিজ ডায়াগনোসিস এর ক্ষেত্রে এর হিস্টোরি জানতে হয়, এর সাইন গুলো আমাদের জানতে হবে, এর পোস্টমর্টেম ফাইন্ডিং জানতে হবে। মাইক্রোবায়োলজিতে আমরা হলো অর্গানিজমের কালচারাল প্রপার্টিজ জানবো, ঠিক আছে? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা বায়োকেমিক্যাল টেস্ট গুলো করি, তারপর ফাইনালি হলো সিরোলজি করি, এবং মলিকুলার ডিটেকশন করি হলো পলিমারেজ চেইন রিঅ্যাকশনের মাধ্যমে। ভাইরোলজিতে আমাদের ডায়াগনোসিস এর বেস গুলো হলো হিস্টোরি, সাইন, পোস্টমর্টেম ফাইন্ডিংস, কালচারাল প্রপার্টিজ, সিরোলজি। কালচারাল প্রপার্টিজ, সিরোলজি। আমরা এখানে বায়োকেমিক্যাল টেস্ট আসলে ভাইরোলজির ক্ষেত্রে করি না, এবং মলিকুলার ডিটেকশন, মলিকুলার আইডেন্টিফিকেশন, এগুলো আরো মোর স্পেসিফিক, সেটাকে আমরা পলিমারেজ চেইন রিঅ্যাকশনের মাধ্যমে এটি করে থাকি। এখন হিস্টোরি আসলে কি ধরনের হিস্টোরি থাকবে? তোমার একটা অ্যানিমাল এফেক্টেড হয়েছে পিপিআর এ, তাহলে তুমি একটু চিন্তা করবা যে আশপাশে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা, সেটার একটা হিস্টোরি নিতে হবে, যে আপনার এই এরিয়াতে আরো কোনো অ্যানিমাল এই ধরনের রোগে আক্রান্ত কিনা, ঠিক আছে? দ্বিতীয়ত, নতুন কোনো অ্যানিমাল তোমার ফার্মে এসেছে কিনা, তোমার কোনো ছাগল, ভেড়া তুমি নতুন কিনে আনছো কিনা বাজার থেকে, যে ও আক্রান্ত ছিল আসলে তুমি বুঝতে পারো নাই, ওটাকে নিয়ে আসার কারণে তোমার ফার্মে। এছাড়া হলো আরেকটি হিস্টোরি জানতে হবে, যে সেখানে পিপিআর ভ্যাকসিন করা ছিল কিনা, ঠিক আছে? তো পিপিআর ভ্যাকসিন যদি করা থাকে, তাহলে তুমি প্রথমে কিন্তু তুমি চিন্তা করবে যে ভ্যাকসিন থাকলে তো এই ডিজিজ হওয়ার কথা নয়, তাহলে অন্য ডিজিজ চিন্তা করতে পারো, ঠিক আছে? আর যদি জানো যে আসলে সেখানে ভ্যাকসিন করা নাই, তাহলে প্রাথমিকভাবে তোমার সাসপেকশন থাকবে যে না, এটা পিপিআর হতে পারে, ঠিক আছে? সাইন গুলো একটু আগে যে সব কথা বলেছি, যে ফিভার, নিউমোনিয়া, এক্সেসিভ ল্যাক্রিমেশন, স্যালাইভেশন, ডায়রিয়া, ডেথ, এগুলো হলো মোস্ট ইম্পর্টেন্ট সাইন, ঠিক আছে? ডিটেলসটা আমরা আগে আলোচনা করছি, এখানে শর্টলি দিয়েছে। পোস্টমর্টেম ফাইন্ডিংস আমরা বলেছি যে লাংস কনজেস্টেড থাকবে, ইন্টেস্টাইন কনজেস্টেড থাকবে, যেখানে হলো জেব্রা স্ট্রাইপস লাইক এপিয়ারেন্স আমরা দেখতে পাবো, ঠিক আছে? এগুলো হলো প্যাথোগনোমনিক পোস্টমর্টেম ফাইন্ডিংস। কালচারাল প্রপার্টিস, আচ্ছা, এখন কালচারাল প্রপার্টিস আমরা স্টাডি করব। তো কালচার করতে গেলে প্রথমে আমাকে হলো স্যাম্পল কালেকশন করতে হবে। কি স্যাম্পল আমি কালচার করব, কোথায় কালচার করব? তাহলে আমার একটা মিডিয়া লাগবে এবং আমার স্যাম্পল লাগবে। স্যাম্পল গুলো হতে পারে সোয়াবস ফ্রম কনজাংটাইভাল ডিসচার্জ, অর্থাৎ চোখ থেকে যে ডিসচার্জ হবে, ফ্রম দি নেজাল এবং বাক্যাল মিউকোসা, ঠিক আছে? হ্যাঁ, নস্ট্রিল থেকে আমরা সোয়াব নিতে পারি এবং ওরাল সোয়াব নিতে থাকি, অর্থাৎ মুখ থেকে আমরা সোয়াব নিতে পারি, সেখানে আমরা ভাইরাস গুলো পাবো, এটা লিভিং কন্ডিশনে, ঠিক আছে? এই যে, আর যদি পোস্টমর্টেম করে থাকি, তাহলে পোস্টমর্টেমের ক্ষেত্রে পোস্টমর্টেম স্যাম্পল গুলো আমরা নিতে পারি, যেমন লিম্ফ নোড, মেসেন্টেরিক লিম্ফ নোড নিতে পারি, ব্রঙ্কিয়াল লিম্ফ নোড নিতে পারি, স্প্লিন নিতে পারি, লাং নিতে পারি, হ্যাঁ, ইন্টেস্টাইনাল মিউকোসা অর্থাৎ পার্ট অফ ইন্টেস্টাইন, অর্থাৎ যেখানে জেব্রা টাইপ এপিয়ারেন্স আছে সেই ইন্টেস্টাইনের পার্টটাকে আমি স্যাম্পল হিসেবে দিতে পারি। আচ্ছা, এগুলো গেল আমার স্যাম্পল। তো স্যাম্পল নেওয়ার পর আমি কি করব? এটাকে হলো কালচার করব। তো ভাইরাস কালচার তোমরা জানো যে আসলে আমরা বিশেষ করে হলো পোল্ট্রি ভাইরাস গুলো বা এভিয়ান ভাইরাস গুলো আমরা এভিয়ান এমব্রায়োতে কালচার করে থাকি, আর
ম্যামালিয়ান ভাইরাসগুলো ম্যামালিয়ান হোস্ট, ঠিক আছে, বিশেষ করে হলো সেল কালচার, ম্যামালিয়ান সেলে আমরা কাল্টিভেশন করে থাকি, ঠিক আছে। তো পিপিআর ভাইরাস আমাদের হলো সেলে কালচার করতে হবে, ঠিক আছে, সেলে কালচার করতে হবে। এই সেল গুলো বিশেষ করে হলো প্রাইমারি সেল কালচার, বিশেষ করে ল্যাম্প কিডনি অথবা লাং সেল এর প্রাইমারি সেলে আমরা হলো প্রাইমারি সেল কালচারে দিতে পারি, অথবা কিছু ক্যান্সারাস সেল লাইন আছে যেমন ভেরো সেল লাইন B95A, এই সেল গুলোতে আমরা হলো এই ভাইরাস গুলোকে কালচার করতে পারি, ঠিক আছে। তো সেল কালচার তোমাদের আমরা প্র্যাকটিক্যালি স্টাডি করাবো আসলে কিভাবে আমরা সেল কালচার করতে পারি। সেল কালচার করে ওর মধ্যে ভাইরাস ইনোকুলেশন করব, ঠিক আছে, যেহেতু আমরা জানি যে হলো ভাইরাসের হোস্ট হলো লিভিং সেল, ঠিক আছে, এর মধ্যে কালচার করব। তো কোন সেলে কালচার করবে এটি মনে রাখতে হবে। এখন পিপিআর ভাইরাস যদি এভিয়ান এমব্রায়ো ফাইব্রোব্লাস্ট সেলে দাও তাহলে কিন্তু গ্রো করবে না। আমি বলছি যে ম্যামালিয়ান ভাইরাস গুলো ম্যামালিয়ান হোস্টের সেলে কালচার করতে হবে, ঠিক আছে। তবে দুই একটা ভাইরাস আছে যেগুলো হলো এভিয়ান ম্যামালিয়ান ভাইরাস কিন্তু এভিয়ান হোস্টে কালচার করা যায়। সেটির একটি ইম্পর্টেন্ট উদাহরণ হলো রেবিস ভাইরাস, যেটা আমরা এভিয়ান এমব্রায়োতে কালচার করি। যদি আমরা সেলে কালচার করি তাহলে কি হবে আসলে, হ্যাঁ, এই মনোলেয়ার কালচারস আর ইনোকুলেটেড উইথ সাসপেক্টেড ম্যাটেরিয়াল, যেগুলো সোয়াবের কথা বললাম, অথবা ব্লাড কালেকশন করে সেন্ট্রিফিউজ করে বাফি কোটটাকে স্যাম্পল হিসেবে ব্যবহার করতে পারি, অথবা অন্যান্য টিস্যু যেসব পার্ট অফ ইন্টেস্টাইন হতে পারে, ঠিক আছে, সেগুলো যদি নেই সেগুলো হলো 10% সাসপেনশন তৈরি করতে হয়, টিস্যু টিবিএস এর মধ্যে সাসপেনশন তৈরি করতে হয়, অর্থাৎ টিস্যুগুলোকে গ্রাইন্ডিং করে সেন্ট্রিফিউজ করে সাসপেনশন তৈরি করে সেন্ট্রিফিউজ করে 10% সাসপেনশন করে সেটাকে আমরা ইনোকুলেশন করতে পারি। তো এই স্যাম্পল গুলো এটাকে আমরা ইনোকুলাম প্রিপারেশন বলি। এই ইনোকুলামটাকে আমরা হলো সেলের মধ্যে ইনোকুলেশন করব, করলে 2 থেকে 3 দিন বা 3 থেকে 5 দিনের মধ্যে সেলে কিছু চেঞ্জ তৈরি করবে। সেলে এই চেঞ্জ গুলোকে ব্রডলি আমরা সিপি বলি, সাইটোপ্যাথিক ইফেক্ট। তো কি ধরনের সাইটোপ্যাথিক ইফেক্ট তৈরি হতে পারে? বিশেষ করে হলো পিপিআর এর ক্ষেত্রে ইন্ট্রাসাইটোপ্লাজমিক ইনক্লুশন বডিজ ফরমেশন হতে পারে, ঠিক আছে, ইনক্লুশন বডি ফরমেশন। ইনক্লুশন বডি কি? আসলে এগুলো অ্যাকুমুলেশন অফ ভাইরাস অথবা ভাইরাস পার্টিকেল উইদিন দি সেল, ঠিক আছে, সেগুলো হলো ইনক্লুশন বডি, ঠিক আছে। তো কালচার করার পর সেখান থেকে আমরা জীবাণুগুলোকে হারভেস্ট করব, অর্থাৎ সেলে যে কালচার করব ওই সেলের মধ্যেই জীবাণুগুলো ভাইরাসগুলো থাকবে, ঠিক আছে। সেই সেলগুলোকে আমরা হলো ব্রেকডাউন করে সেখান থেকে আমরা ভাইরাসটাকে সংগ্রহ করতে পারি, ঠিক আছে। ভাইরাসটাকে সংগ্রহ করে, হ্যাঁ, সেখানে হলো যে ভাইরাসটাই আমাদের অ্যান্টিজেন হিসেবে কাজ করবে, সেই অ্যান্টিজেনটাকে আমরা অ্যান্টিবডির সঙ্গে রিয়াকশন করব, সেটাকেই আমরা বলছি সিরোলজি। সিরোলজি মূলত অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন, ঠিক আছে। যেসব সিরোলজিক্যাল টেস্ট সেনসিটিভ এই পিপিআর এর ক্ষেত্রে, তার মধ্যে আগারজেল ইমিউনোডিফিউশন টেস্ট আছে, ভাইরাস নিউট্রালাইজেশন টেস্ট, আর আছে হলো এলাইজা। এই 3টি টেস্ট আমরা ব্যবহার করতে পারি পিপিআর ডায়াগনোসিসের ক্ষেত্রে। এই নামগুলো তোমরা শুনেছো, সিরোলজিক্যাল টেস্ট গুলো। আমরা ভাইরোলজিতে ডিটেলসটা পড়াবো, এছাড়া ইমিউনোলজি সিরোলজি নামে আরেকটি কোর্স আছে, সেখানেও আমরা সিরোলজি গুলো ডিটেলস পড়াবো। এরপরে যদি আমরা কন্ট্রোলের কথা আসি, আসলে পিপিআর কিভাবে কন্ট্রোল করব। তো কন্ট্রোলের জন্য যেটা আমাদের দেশে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, আমরা আসলে ডেভেলপ কান্ট্রি গুলোতে পিপিআর যাদের হয় তাদেরকে আসলে স্লোটার এন্ড ডিসপোজ, বারিয়াল আর বার্নিং করা হয়। আমাদের দেশে এটা এখন এন্ডেমিক ফর্মে আছে। আমরা যেটি করি, ইনফেক্টেড অ্যানিমেল গুলোকে ফার্ম থেকে আইসোলেট করি এবং তাদের ট্রিটমেন্ট করে থাকি। ট্রিটমেন্ট করার জন্য আমরা কি ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করব? এখানে আমরা অক্সিটেট্রাসাইক্লিন বা ক্লোটেট্রাসাইক্লিনের কথা বলছি। অর্থাৎ ইনফেক্টেড অ্যানিমেল যদি হেলদি ফ্লোকে থাকে, সে এই ডিজিজটি ছড়াবে হেলদি অ্যানিমেল গুলোকে। কাজেই আমরা কোনো ইনফেক্টেড অ্যানিমেলকে হেলদি অ্যানিমেলের সঙ্গে একসঙ্গে রাখবো না, ওদেরকে আলাদা করবো এবং ওদের চিকিৎসা করবো, ঠিক আছে। এছাড়া আমাদের হাইজিনিক মেজার নিতে হবে, ঠিক আছে, হাইজিনিক মেজার নিতে হবে। হাইজিনিক মেজারের মধ্যে বললাম যে ডেভেলপ কান্ট্রি গুলোতে যেটি করে যে আসলে ওদেরকে আইসোলেট করে ফেলে, স্লোটার করে এবং ডিসপোজ করে ফেলে। ডিসপোজ বলতে আইদার বারিয়াল আর বার্নিং, অর্থাৎ মাটির নিচে পুঁতে ফেলে অথবা বার্ন করে ফেলে, ঠিক আছে।
এছাড়া স্ট্রিক্ট কোয়ারেন্টাইন এন্ড কন্ট্রোল অফ অ্যানিমাল মুভমেন্টস, ঠিক আছে, যেগুলো হলো সাসপেক্টেড যে এর মধ্যে হতে পারে তাদেরকে এক জায়গায় কিছুদিন রেখে দেওয়া, সেটাই হলো কোয়ারেন্টাইন। অর্থাৎ অবজার্ভ করা যে তার মধ্যে ডিজিজ হবে কিনা, ঠিক আছে। যদি ইম্পোর্টেড অ্যানিমেল হয়, অন্যখান থেকে বাজার থেকে কিনে আনা অ্যানিমেল হয়, প্রথমেই আমরা হলো ফার্মে ঢুকাবো না, ওকে কয়েকদিন আলাদা রেখে অবজার্ভ করব, সেটি হলো কোয়ারেন্টাইন। এবং অ্যানিমেলের মুভমেন্ট কন্ট্রোল, যেসব দেশে বা যেসব এলাকাতে এই পিপিআর এর আছে, প্রকোপ আছে, সেই সব জায়গায় শিপ গোট এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা মুভমেন্ট করব না, ঠিক আছে। ক্লিনিং এন্ড ডিসইনফেকশন অফ কন্টামিনেটেড এরিয়াস অফ অল প্রিমিসেস, অর্থাৎ যে একটি ফার্মে একটি যদি ইনফেক্টেড হয়, সেই ফার্মের ফ্লোর এবং তার ফিডিং ট্রাপ, ওয়াটারিং ট্রাপ সবগুলো আমাদের ডিসইনফেকশন করতে হবে। কি দিয়ে করব? লিকুইড সলভেন্টস দিয়ে, যেমন অ্যালকোহল, ইথার ইত্যাদি দিয়ে আমরা ডিসইনফেকশন করব, ঠিক আছে। এছাড়াও হলো ফেনল আমরা ব্যবহার করতে, ফেনল দিয়ে আমরা ডিসইনফেকশন করতে পারি, ঠিক আছে। এরপরে যেগুলো হেলদি অ্যানিমেল আছে, হেলদি অ্যানিমেল গুলোকে আমাদের ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসতে হবে, ঠিক আছে। হেলদি অ্যানিমেল গুলোকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসতে হবে। সাধারণত 3 মাস বয়সে আমরা এই পিপিআর ভ্যাকসিন দিয়ে থাকি এবং ডিউরেশন অফ ইমিউনিটি সাধারণত 1 ইয়ার, 1 বছর পর পর আমাদের এই ভ্যাকসিনেশন করতে হয়, ঠিক আছে। মনিটরিং অফ ওয়াইল্ড এন্ড ক্যাপটিভ অ্যানিমেলস, অর্থাৎ ওয়াইল্ড অ্যানিমেল যেন ফার্মে ঢুকতে না পারে, সেটি আমাদের মনিটর করা, ঠিক আছে। এটি হলো সংক্ষেপে হলো পিপিআর এর এই পিপিআর সম্পর্কে হলো প্রাথমিক তোমাদের নলেজ। তোমাদের যদি কিছু জানার থাকে প্রশ্ন করতে পারো। স্যার পিপিআর ইনফেকশনে অনেকে জেন্টামাইসিন সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশনের জন্য ব্যবহার করে। জেন্টামাইসিন, হ্যাঁ, জেন্টামাইসিন ব্যবহার করতে পারে। মানে বিষয়টি হলো যে যে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারে, সেটা জেন্টামাইসিনও ব্যবহার করতে পারে, সেটা সালফোনামাইডও ব্যবহার করতে পারে, অক্সিটেট্রাসাইক্লিন ক্লোরাইড। এটি আসলে এটি মূলত তোমরা জানো যে ভাইরাল ডিজিজের ক্ষেত্রে আমাদের কোনো চিকিৎসার কোনো অপশনই নাই। এটা হলো যে অ্যান্টিবায়োটিকটি কাজ করে, হ্যাঁ জেন্টামাইসিন অনেক ক্ষেত্রে কাজ করে থাকে, কেউ কেউ জেন্টামাইসিনের সঙ্গে কম্বাইন্ড প্রিপারেশনও দেয়, ঠিক আছে। তো সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন এখন যে কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন করতে পারে, অর্থাৎ ওই যে লাংস টিস্যু যে তোমার ড্যামেজ হয়েছে বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল টিস্যু ড্যামেজ হয়েছে, সেখানে যেন নতুন করে কোনো ব্যাকটেরিয়া আক্রমণ না করে, এগুলো কিন্তু স্পেসিফিক ট্রিটমেন্ট নয়। আমরা বারবার বলছি যে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রিভেন্ট করার জন্যই আমরা, হ্যাঁ, জেন্টামাইসিন ব্যবহার হতে পারে। আচ্ছা স্যার, পিপিআর এফেক্ট হওয়ার পরে কি সেটাকে ভ্যাকসিনেশন করা যাবে না? হ্যাঁ, পিপিআর এফেক্টেড হওয়ার পরে ভ্যাকসিনেশন করা যাবে না? পিপিআর এফেক্টেড হওয়ার পর আর ভ্যাকসিন দেওয়ার সুযোগ থাকে না। পিপিআর যদি সে এফেক্টেড হয়, তাহলে যদি সে সার্ভাইভ করে, তার মধ্যে তো ন্যাচারাল অ্যান্টিবডি তৈরি হবে, ন্যাচারাল ইমিউনিটি তৈরি হবে, তাকে আর ভ্যাকসিন করার দরকার নাই। অর্থাৎ যে ইনফেক্টেড, অর্থাৎ তার শরীরে তো অলরেডি তোমার হলো ভিরুলেন্ট জীবাণু ঢুকে গেছে, বুঝতে পারছো কথাটা? ওইখানে আর ভ্যাকসিন দেওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ সে যদি সার্ভাইভ করে, তাহলে তার শরীরে ন্যাচারাল অ্যান্টিবডি তৈরি হবে, সেখানে আর তোমার ভ্যাকসিনেশনের প্রয়োজন নেই। অর্থাৎ অ্যান্টিজেন তো অলরেডি শরীরের মধ্যে আছে। জি স্যার, থ্যাংক ইউ। স্যার টার্বিনেটস নামে একটা টার্ম বলছিলেন, টার্বিনেটস মানে বোন, এটা টার্বিনেটস বোন থাকে তোমার হলো টার্বিনেট বোন থাকে হলো তোমার ওরাল ক্যাভিটিতেই, ঠিক আছে। তো আমি ভেবেছিলাম যে তোমরা সম্ভবত হলো এটা অ্যানাটমিতে জেনেছো আর কি, টার্বিনেট একটি বোন, এটি তোমরা অ্যানাটমিতে একটু দেখে নিবা।
স্যার ভ্যাকসিনেশন মূলত কি এই হুম, সাবকিউটেনাসে কোথায় করা হয় আসলে, হুম, হুম, না হুম। মাস্ক? হ্যাঁ না, সাবকিউটেনিয়াস রুটে। নেক রিজিয়ন। হ্যাঁ না, যেখানে হলো সাবকিউটেনিয়াস টিস্যু বলতে যেখানে টিস্যু লুজ থাকে আর কি, সেখানেই আমরা সাবকিউটেনিয়াস টিস্যু, সেটা নেকেও হতে পারে, সেটা অন্য জায়গায় হতে পারে, ঠিক আছে? যেমন গ্রোয়েন যে আছে আর কি, সেখানেও হতে পারে। অর্থাৎ যেখানে চামড়া লুজ থাকবে সেখানেই হলো চামড়া নিচে আমরা সাবকিউটেনিয়াস ইনজেকশন গুলো করি। জি স্যার, বুঝছি। স্যার আমি দেখছি স্যার সালফার ড্রাগ আর ফ্লুইড থেরাপি দিয়ে অনেক পিপিআর পেশেন্ট রিকভার করছে। হ্যাঁ হ্যাঁ, করে করে। মানে বিষয়টি হলো যে সালফার ড্রাগটা বিশেষ করে রেসপিরেটরি ইনফেকশনে ভালো রেসপন্স করে, বুঝতে পারছো কথাটা? তো পিপিআর এ যেহেতু লাংস কনজেশন হয়ে যায়, তো কাজেই লাংসে নতুন কোনো ব্যাকটেরিয়া যেন ইনফেকশন করতে না পারে, যার কারণে অনেক সময় সালফার ড্রাগ দিলে ভালো রেসপন্স করে। সালফার ড্রাগ সত্যিকার অর্থেই তোমার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে ভালো রেসপন্স করে, এই জন্যই সালফার ড্রাগ অনেকে দিয়ে থাকে আর কি। তো জেন্টামাইসিনটা তো স্যার নরমালি স্যার জ্বরের জন্য স্যার, না স্যার? জেন্টামাইসিন তো সব অ্যান্টিবায়োটিকই হলো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করার জন্য। জ্বর বলতে জ্বর কোনো ডিজিজ নয়, জ্বর একটি লক্ষণ। জ্বর একটি লক্ষণ। তা জ্বরের জন্য তো আমরা প্যারাসিটামল দিলেই হয়, অন্য কিছু তো দরকার নাই, তাই না? কি আমার সঙ্গে একমত? জি স্যার। জ্বর আসলে একটি লক্ষণ, আসলে সেখানে কোনো ইনফেকশন হয়েছে কিনা সেটি একটি বিষয়। ইনফেকশন হলে আমাদের অ্যান্টিবায়োটিক দিতে হবে। তো এখন জ্বরটা যদি ইনফেকশনের কারণে হয় তখন আমাদের অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে, এই হলো বিষয়। আর এখন যদি আমরা মনে করি যে জ্বরটা হলো নন ইনফেকশাস, মানে বডি, জ্বরটা কি রাইজ অফ বডি টেম্পারেচার, তাই না? নন ইনফেকশন কারণে যদি হলো বডি টেম্পারেচার রেজ করে, সেক্ষেত্রে আমরা প্যারাসিটামল দিয়েও আসলে আমরা হলো বডি টেম্পারেচারটা কমাতে পারি। বলো। অ্যান্টিপাইরেটিক বা অ্যান্টিবায়োটিক দিয়েই জ্বর কমানো যায় যদি সেটা নন ইনফেকশাস হয়, ঠিক আছে? স্যার ভাইরাস হলে কি অ্যান্টিবায়োটিক দিতে হয়, মানে এটা বিষয়টা? ভাইরাস দিলে, ভাইরাস হলে পরে নয়, ভাইরাস যদি ইনফেকশন করে আর কি। আমরা তো বলছি যে আসলে ভাইরোলজিক্যাল ইনফেকশনে হলে অ্যান্টিবায়োটিক কাজ করে না, কোনো ভাইরাসের ট্রিটমেন্টের জন্য আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি না। আমরা বলছি কিন্তু ওই কথাটাই তোমাদেরই মধ্যে অনেকে বললো যে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন যেন না হয়, সেজন্য আমরা অ্যান্টিবায়োটিকটা দিয়ে দিই। অর্থাৎ ভাইরাস যে টিস্যু ড্যামেজ করেছে, সেই ড্যামেজ টিস্যুটিতে কোনো ব্যাকটেরিয়া যেন গ্রো করতে না পারে এবং ফার্দার যেন কোনো ক্ষতি করতে না পারে, সেজন্যই আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে দিই। জি স্যার, বুঝছি। হুম। তো তোমাদের আর কোনো প্রশ্ন না থাকলে আমরা হলো তোমাদের আমি ফাইলটি পাঠিয়ে দিব, ফাইলটি দেখবা, স্টাডি করবা, কোনো প্রশ্ন থাকলে সামনের দিন আবার সুযোগ থাকবে প্রশ্ন করার, ঠিক আছে? জি স্যার। কি কোনো প্রশ্ন আছে? নো স্যার। না স্যার। আচ্ছা ঠিক আছে, সুযোগ আছে। তোমরা হলো সামনের দিন যখন আমরা শুরু করবো আরেকটি ডিজিজ, তখন শুরুতেই তোমাদেরকে সুযোগ দেওয়া হবে, তোমরা যদি পাও, ঠিক আছে? জি স্যার। তো ঠিক আছে, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।